তো যারা ক্লাস করছেন, আমি একদম নিশ্চিন্ত করব আপনাদেরকে যে আপনারা ক্লাস করবার সময় আপনাদের মনে হবে শিখতে পারলাম কি পারলাম না, বুঝতে পারলাম তো, হচ্ছে তো পড়াশুনো, সবাই তো আমার থেকে বেশি জানে। এই জিনিসটা আপনাদেরকে ফেস করতে হবে। এবং এই জিনিসটা ফেস করবার পরে আলটিমেটলি যখন আপনারা প্রেডিক্ট করবেন, যখন আপনারা অ্যাস্ট্রোলজার নট অ্যাস্ট্রো লার্নার, যখন আপনারা প্রেডিকশন করছেন, যখন আপনার হাতে একটা কুণ্ডলী বা একটা ছক এসে হাজির হয়েছে, তখন উইথ 100% কনফিডেন্স আপনারা প্রেডিক্ট করতে পারবেন। ছক যখন আপনাদের হাতের সামনে এসে পৌঁছবে, তখন আপনাদের মনের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। এই এই ব্যাপারটাতে আমি হচ্ছে গিয়ে একদম একদম উইথ গ্যারান্টি আপনাদেরকে বলছি যে যখন ক্লাসটা কমপ্লিট হবে, তখন আপনারা দেখতে পাবেন যে শেখা আর কিছু বাকি নেই। মানে বলতে যেটা দরকার সেটা পাচ্ছেন। এবার শেখার তো শেষ নেই। আমি রোজই পড়ি, পড়ে দেখি এটা জানি না, ওটা জানি না, সেটা জানি না। রোজ পড়ি, রোজ ক্লাস করি, তো করেও দেখি শেখা অনেক কিছু বাকি রয়েছে। তো সে সারা জীবন বাকি থাকে। কারণ এই এত এত বই একটা জীবনে পড়ে শেষ করা যায় না। আমার ঘরেই মোটামুটি 800-900 বই আছে। তো তারপরে দোতলায় আছে, খাটে আছে, খাটের পাশে আছে, বিভিন্ন জায়গায় বই থাকে। কিন্তু আলটিমেটলি এগুলো আমি পড়ে শেষ করতে পারবো না। শুরু করি আমি, কিন্তু শেষ আর হয় না। এবার আমরা কেউই আলটিমেটলি শেষ করতে পারবো না। কিন্তু যখন প্রেডিক্ট করবো, যখন আমাদের সামনে চার্ট এসে পৌঁছবে, তখন আমরা উইথ 100% কনফিডেন্স আমরা বলতে পারবো। তো আজকে আমাদের একটা কম্বাইন্ড ক্লাস। এই ক্লাসটা আজকে হবে, এর কন্টিনিউয়েশন সোমবার দিনও হবে। সঙ্গে একটা খাতা আপনাদেরকে নিতে হবে আজকের ক্লাসের জন্য। আজকের ক্লাসে খাতা খুব একটা লাগবে না, আমরা বেসিক্যালি আজকে গল্প করবো। তো এরপরে যখন আমরা কাজ করব, তখন আমাদের লাগবে হচ্ছে গিয়ে একটা খাতা। তো আমরা যেটা শিখবো আজকে বা আজকে এবং পরের দিনকে, সেটা হচ্ছে বেসিক নিউমেরোলজি। নিউমেরোলজি মানে হচ্ছে গিয়ে সংখ্যা শাস্ত্র, সংখ্যা তত্ত্ব বলা যেতে পারে, যে সংখ্যা শাস্ত্র। তো আমরা জন্ম যখন থেকে শুরু হয়েছে, সময় যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই এই সংখ্যা নিয়ে কাজকর্ম করছি। যেমন ধরুন, আমরা এই যে টাইমটাতে আসলাম, টাইমটা আমি ওয়েট করছিলাম তখন 8টা 6 বাজে। তাহলে এই 8, 6, 14, দুটো মিলে 5, এই নাম্বারটাকে আমি সিলেক্ট করছিলাম। কারণ এই সাবজেক্টটা একটা নতুন সাবজেক্ট আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করবো। তাই আমার ল্যাপটপে যেই মাত্র হচ্ছে গিয়ে 8টা 6 বাজলো, আমি তখন হচ্ছে গিয়ে ভেতরে ঢুকবো। এই এই যে টাইমিংটাকে আমি নিলাম, এই টাইমিংটা হচ্ছে গিয়ে না, যখন আমার জন্ম হয়েছে একটা স্পেসিফিক ডেট, এবং ওই ডেটটা এলে পরেই আমি আনন্দ পেয়ে যাই। বেসিক্যালি আনন্দ পাওয়া উচিত নয়, কিন্তু আবার আনন্দ পেয়ে যাই। অল্প পেয়ে বেশি হারানোর, মানে অল্প পেয়ে বেশি হারানোর দুঃখ আমাদের মনে আসে না। আমাদের একটা বছরের জীবনের একটা বছর চলে গেল, আর আমরা কটা গিফট পাবো, সে আনন্দে উতলা হয়ে উঠলো। এই 4টে ফেসবুকে উইশ আসবে, আহা। এই যে ডেটটা, এই ডেটটা সিগনিফাই করে আপনার লাভ কেমন হবে। ওই ডেটে প্ল্যানেটারি পজিশন, গ্রহরা কি অবস্থায় ছিল, সেইটা আপনাকে সিগনিফাই করে। আপনি ভালো ছাত্র বা আপনি খারাপ ছাত্র, এই বিষয়টাকে সিগনিফাই করে একটা নাম্বার, আপনার রোল নাম্বার, আপনার সেকশন। আপনি ধরেন এই সেকশনে আছেন। আমরা যখন ছোট ছিলাম, ভালো ছেলেরা এই সেকশনে বসতো, পচা ছেলেরা ডি সেকশনে বসতো। তো আপনার সেকশন ABCD, এটা ইন্ডিকেট করে যে আপনি ভালো না খারাপ। আপনার রোল নাম্বার, আপনার কত সংখ্যায় আপনি নাম্বারটা পেলেন, সেটা ইন্ডিকেট করবে আপনার কোয়ালিটি। তাহলে প্রত্যেকটা জায়গাতে একটা নাম্বার আছে। ব্যবসা শুরু করছেন, জীবনে একটু বড় হলেন, আপনার কাছে এলো একটা মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি একজনকে ফোন করলেন, আপনি একজনকে প্রপোজ করবেন। তো সেই মোবাইল নাম্বারটা, যে যে নাম্বারটা দিয়ে আপনি প্রপোজ করলেন, সেটা যদি আপনার জন্য বেশ ফেভারেবল হয়, তাহলে আপনার প্রপোজালটা দ্রুত অ্যাকসেপ্টেড হবে। আপনি একটা ইন্টারভিউর জন্য কল টেন্ড করবেন বা একটা কল করবেন, বা কোনো একটা রেফ্রিজারেটর খারাপ হয়েছে তার জন্য একটা সার্ভিস বুক করবেন, হতে পারে সেই মোবাইল নাম্বারটা অ্যাড করে রাহু কানেক্ট করবে। আবার এটাও হতে পারে সেই মোবাইল নাম্বারটা কানেক্ট করে ভিনাস শুক্র কানেক্টেড হলো। তাহলে অবশ্যই আপনার দুটো নাম্বার আছে,
একটা নাম্বারে আপনার রেসপন্স বেটার আসবে, একটা নাম্বারে আপনার রেসপন্স খারাপ আসবে। যারা বিজনেস করেন, যাদের 4টে 5টা মোবাইল নাম্বার আছে, চোখ বন্ধ করে আপনি তাদেরকে প্রশ্ন করলেই তারা বলে দেবে যে এই নাম্বারটাতে আমার বেশি কল আসে। সুতরাং নাম্বার আমাদের জীবনে ভীষণ ভীষণ ভাবে কানেক্ট। আমরা একটা গাড়ি কিনি, সেই গাড়িটা কতটা কেস খাবে, কতটা ঝামেলায় পড়বে, সেই গাড়িটার নাম্বার অফ অ্যাক্সিডেন্টস কত হতে পারে, ঘন ঘন ধাক্কা খাবে কিনা, দ্রুত মারবে কিনা, এই ব্যাপারটা ডিপেন্ড করবে কোন নাম্বারটা কেউ ক্যারি করছে তার। সুতরাং আমাদের জীবন ছোটবেলা থেকেই কতগুলো নাম্বার আছে। আপনি কিছু একটা আয় বাণিজ্য করবেন, বয়স হয়েছে, এটার সঙ্গে সঙ্গে আপনাকে দিল কি এটা প্যান নাম্বার, PAN, প্যান পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার একটা দিন। এবার এই আপনি একটা নাম্বার পেলেন, তারপরে আপনার আয় উন্নতি সেটা একটা নাম্বারে এসে দাঁড়ানো, ওই নাম্বারটা দিয়ে আপনাকে পুরো সে একদম ছকে নেবে। এরপরে আপনি ভোট দেবেন, সেখানে একটা নাম্বার, পিক। যখন আপনি আধার কার্ডে ইয়েতে যাচ্ছেন, তখন আপনার কাছে একটা নাম্বার। এই নাম্বার গুলো হচ্ছে আপনার আইডেন্টিটি। আপনার কাছে আধার কার্ড থাকুক বা না থাকুক, ওই নাম্বারটা হচ্ছে আপনার আইডেন্টিটি, আপনার অস্তিত্ব, তাকে ইন্ডিকেট করবে আপনার ওই নাম্বারটা। এবার কিছু নাম্বার আমার জন্মগতভাবে প্রাপ্য, কিছু নাম্বার আমরা টেকনিক্যালি। এবার এই যে কিছু নাম্বার টেকনিক্যালি পেলাম, কিছু নাম্বার জন্মগত ভাবে আমি পেয়েছি জন্মের সাথে সাথে, এই দুটো নাম্বার, এই নাম্বারগুলোতে যত বেশি ক্লোজ সিনক্রোনাইজেশন হবে, তত আমার বেটারমেন্ট। ধরুন আমি একটা ট্রেড লাইসেন্স করেছি আজকে, এবার ট্রেড লাইসেন্সটার একটা নাম্বার আছে, তো এই নাম্বারটা বিশাল বড় একটা নাম্বার। সে 1 2 1 0 8 8 2 5 0 7 2 0 0 2 4 4 6 6 8, এত বড় নাম্বার। তো এই নাম্বারটা এ হচ্ছে গিয়ে আমার বিজনেস কে ইন্ডিকেট করবে, এই বিজনেসটা কেমন হবে না হবে। এবার এই বিজনেসের যে নাম্বারটা, সেটা আমার জন্য লাকি হতে পারে, সেটা আমার জন্য আনলাকি হতে পারে। এই যে বিজনেসটা করব, এর একটা ইন্ডিভিজুয়াল প্যান আছে। তাহলে এই বিজনেসটা লাইসেন্স নাম্বার, প্যান নাম্বার যদি ম্যাচ করে, ক্লোজ হয়, যদি পরস্পরের এনিমি না হয়, তাহলে ভালো যাবে। আর যদি পরস্পরের এনিমি হয়, তাহলে চাপ আছে। এর পরে পরেই, এইটা কমপ্লিট হওয়ার পরেই তুমি জিএসটি এর জন্য অ্যাপ্লাই করো। সেই নাম্বারটাও আমাকে দেখতে হবে, যে জিএসটি নিয়ে আমি ঝামেলা টামেলায় পড়বো। মানে আমার জীবন, আমি যে শান্তনু দে, একটা অস্তিত্ব, এই অস্তিত্বটাই রয়েছে কতগুলো নাম্বারে। তাহলে নাম্বাররা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, এই বিষয়ে আমরা একটা সাধারণ ধারণা প্রাপ্ত হলাম। নেক্সট পয়েন্টে আমরা কিসে আসবো? নাম্বার বা নিউমারোলজির স্কোপ। আমরা এই নিউমারোলজি করে কি করতে পারি? প্রথম হচ্ছে গিয়ে, একজন যে নর্মাল কাউন্সিলর, নর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলর, তার কাছে যে ক্লায়েন্টরা আসছে, এসে তারা বলছে যে আমারটা দেখে বলুন তো কি হবে। কিন্তু নিউমারোলজিস্টের কাছে এসব এসে বলে না, এসে বলে ব্যবসাটা খারাপ যাচ্ছে, পাচ্ছি না, শিগগির দেখুন, নাম পাল্টান তো তাড়াতাড়ি। কোনো প্রশ্ন নেই, মানে সরাসরি আপনার কাছে সলিউশন চাইছে। অ্যাস্ট্রোলজারের ফি, ইন জেনারেল ফি, সেটা হচ্ছে 200 থেকে 1000 টাকা। সেখানেই একটা জেনারেল নিউমারোলজিস্ট, সংখ্যাতাত্ত্বিক, তার ফিস হচ্ছে 3000 থেকে 10,000 টাকা, জেনারেল ফিস। কারণ সেখানে রেমিডি কস্টটা হচ্ছে কম, আর অ্যাস্ট্রোলজারের কাছে রেমিডি কস্টটা হচ্ছে বেশি। তাহলে ঝামেলা বর্জিত পদ্ধতিতে কাজ করবার জন্য নিউমারোলজি আপনার একটা অস্ত্র। নেগেটিভিটি কি? পশ্চিমবঙ্গ বা বাংলায় কোনো নিউমারোলজি সেই মার্কেট করতে পারেনি যতটা পামিস্ট্রি করে বসে আছে। লোকজন অ্যাস্ট্রোলজারের কাছে এসে হাতটা বাড়িয়ে দেয়, একটু হাতটা দেখে বলুন না কি হচ্ছে। কিন্তু সংখ্যাও যে একটা ফ্যাক্ট, সংখ্যাও যে একটা বড় ফ্যাক্টর, এই ব্যাপারে মানুষের সচেতনতা নেই। ব্যবসা করবার সময় যে নামটা, নোমেনক্লেচারটা, এটা একটা প্রপার নিউমারোলজিক্যাল বেসের উপরে বেস করে দাঁড়িয়ে রাখা দরকার, সেই বোধটা মানুষের নেই। কি করা যাবে, নেই তো নেই, আমাদের হাতে রাস্তা নেই। তাই জন্য যখন আমরা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করব, তখন প্যারালালি নিউমারোলজিটাও আমাদের জানতে হবে। এবং প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ক্লায়েন্টদেরকে কনভার্ট করার চেষ্টা করব, যে এই লোক
নিউমারোলজিক্যাল সাপোর্ট দরকার, এই লোকটার এখন দরকার নেই। একজন মানুষ, সে হচ্ছে গিয়ে রাস্তাঘাটে স্ট্রিট ফুডের দোকান খুলছে, এবং সেই সময় তার নিউমারোলজিক্যাল সাপোর্ট দরকার আছে। কিন্তু একজন মানুষ, সে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছে, তার তো নেম কারেকশনের দরকার নেই। তাহলে সেই ব্যাপারটা বুঝে আমাদেরকে গাইড করতে হবে মানুষটাকে। এবং আমাদের বেসিক টুল হিসেবে থাকবে নিউমারোলজি। একদম ফান্ডামেন্টাল টুল যেটা, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। তার সঙ্গে সঙ্গে বহু সময় আমরা দেখতে পাই যে মানুষটার কোনো দিকে কোনো প্রবলেম নেই, প্রবলেম রয়েছে, বেরোতে পারছে না, তখন আমাদের নিউমারোলজি, বাস্তু এগুলো দেখতে হবে। আজকে একটা অদ্ভুত ইনস্ট্যান্ট আপনাদেরকে বলি। এক ভদ্রমহিলা, তার বাড়িতে কিছু সমস্যা হচ্ছে তার মেয়ের সাথে। তো ভদ্রমহিলাকে আমি আজকে বললাম যে আপনি 150 গ্রাম সর্ষের তেল নিন, 3টে শুকনো লঙ্কা নিন, তার সঙ্গে লবঙ্গ নিন 29টা, সর্ষে নিন, আর হচ্ছে গিয়ে আরেকটা যেন কি বলেছিলাম ওরকমই মশলা, তেলটার মধ্যে এটাকে ফোটান। ফোটালে পরে কিছু গন্ধ বেরোবে। তো ভদ্রমহিলা আমাকে বললেন যে গন্ধ প্রথম দিকে একটুখানি বেরিয়েছিল, কয়েক মিনিটের জন্য, তারপরে আর কোনো গন্ধ নেই, পুরোটা ফুটিয়ে পুড়িয়ে ফেলেছেন, কিন্তু কোনো গন্ধ বেরোয় না। তো এইটা তো তার বাস্তুর প্রবলেম। আমি যতই কুণ্ডলী অ্যানালাইসিস করি না কেন, তার কিন্তু সমস্যার সলিউশন হচ্ছে না। তো এত ভালো জিনিস আমাদের এই নিউমারোলজি, কিন্তু এর কিছু সমস্যা আছে, কিছু লিমিটেশন রয়েছে। লিমিটেশনটা কিরকম? নিউমারোলজিতে আমাদের টাইমিংটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো, আমরা ক্যারেক্টারিস্টিক্স ক্যালকুলেট করতে পারবো, মানুষটা কেমন সেটা বলতে পারবো, মানুষটা ভালো মন্দ, মানুষটার ব্যবসা কেমন চলবে, চাকরি কেমন হবে, এগুলো বলতে পারবো। কিন্তু নিউমারোলজিতে প্রপার দশা ক্যালকুলেশন নেই। এইখানে একটা গন্ডগোল গ্যারাকল রয়েছে। তাহলে বড় সমস্যা হয়ে গেল। বড় সমস্যা মানে বিকট সমস্যা হয়ে গেল। এই সমস্ত সমস্যা থেকে বেরোবার জন্য আমরা একটা সম্মিলিত সিলেবাস বানাচ্ছি, যে এখানে আপনি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি শিখবেন, নিউমারোলজি শিখবেন, হস্তরেখা শিখবেন, তার সঙ্গে বাস্তুশাস্ত্র শিখবেন, সবটাই শিখে ফেলবেন। তো আমাদের অনেক বকবক হয়ে গেল। এবার আমাদের একটুখানি পেপার পড়াশোনার দিকে যেতে হবে। তো সংখ্যা তত্ত্ব, ভারতবর্ষের এই সংখ্যা তত্ত্বের উৎপত্তি সম্ভবত আর্যভট্টের সময় থেকে হয়েছে, বা তারও আগে থেকে হয়েছে। আর্যভট্ট বোধহয় জিরো সংখ্যাটার প্রচলন করেছিলেন। এই যে গোনা 1 2 3 4 জিরোর প্রপার ইউজ, এই সমস্ত ব্যাপারগুলো কবে থেকে হয়েছে আমাদের সত্যি সত্যি জানা নেই। তো এখানে আমরা জেনারেলি 4 ধরনের সংখ্যা তত্ত্ব বা সংখ্যাতাত্ত্বিক ধারণা আমরা পেয়ে থাকি। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে চিলাডিয়ান নিউমারোলজি। চিলাডিয়ান নিউমারোলজি, এটা ব্যাবিলনীয় সভ্যতা থেকে পাওয়া যায়। কবেকার এই নিউমারোলজিক্যাল কন্টেস্ট, এটা জানা যায় না, মানে এটা বহু পুরনো। এর উৎপত্তি স্থল কবে একটা হবে আমি জানি না। নেক্সট হচ্ছে গিয়ে পাইথাগোরিয়ান নিউমারোলজি। পাইথাগোরিয়ান নিউমারোলজি গ্রিসের দার্শনিক পিথাগোরাস, যিনি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার বলে আমাদেরকে বিপদে ফেলেছিলেন। ক্লাস 9 থেকে এই বিপদের বোঝা বয়ে বেড়াচ্ছি, আজকেও সেই বিপদ থেকে মুক্তি নেই। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আগে বোঝাতে বুঝতে পারতাম না, আর এখন বোঝাতে পারি, এই জ্বালা বয়ে বেড়াচ্ছি। সেই পিথাগোরাস, তিনি একটা নিউমারোলজিক্যাল ক্যালকুলেশন করেছিলেন, সেটা হচ্ছে পাইথাগোরিয়ান নিউমারোলজি। এছাড়া আরেকটা নিউমারোলজি আমরা পাই, সেটা হচ্ছে কাবালা নিউমারোলজি। কেউ এটাকে কাবা নিউমারোলজিও বলেন, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাওয়ালা নিউমারোলজি, কাবালা নিউমারোলজি। এটাও একটা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ। আর এটা ছাড়া আরেকটা নিউমারোলজি আছে, সেটা হচ্ছে চাইনিজ নিউমারোলজি, চীন দেশীয় সংখ্যা তত্ত্ব। এই চীন দেশীয় সংখ্যা তত্ত্ব, চিলাডিয়ান নিউমারোলজি এবং পাইথাগোরিয়ান নিউমারোলজি, এরা সব মিলেমিশে একটা একাকার হয়েছে। সেই সব মিলেমিশে এখন একটা বর্তমান যুগের আধুনিক নিউমারোলজি, এরকম একটা কিছু চলে বাজারে। তো এই মিলেমিশে একটা বিষয় আমরা আপনাদেরকে শেখাবার চেষ্টা করব। তো এই জায়গাটাতে শিখবার আজকে আমাদের প্রথম ধাপ,
তোমার হিসেব অনুযায়ী 6টা ক্লাস বা 8টা ক্লাসে আমাদের এই নিউমারোলজি হবে কমপ্লিট। এবং আপনাদের এই প্রথম ধাপে মানে প্রথম ফার্স্ট সেমিস্টারে আমাদের দুটো বা তিনটে আপনারা নিউমারোলজির ক্লাস পাবেন। ক্লাস যাই পান না কেন, দরকার হলে বাড়তি ক্লাস নিয়ে আমরা শিখিয়ে দেবো, শেখানোর ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য নেই। তাহলে প্রথম যে সংখ্যাটাকে নিয়ে আমরা কাজ করব, আজকে আমরা সংখ্যাগুলো সম্পর্কে একটু জানবো। বেশ ইন্টারেস্টিং। সংখ্যার ক্যারেক্টারিস্টিক্স ঠিকঠাক নয়, কিন্তু সংখ্যা সম্পর্কে জানা, সংখ্যার ক্যারেক্টারিস্টিক্স আপনারা জেনে যাবেন। আজকে আমরা প্রথম যে সংখ্যাটা নিয়ে জানবো, সেই সংখ্যাটা হচ্ছে জিরো। জিরো সংখ্যাটার নিউমারোলজিক্যালি বিশেষ কোনো গ্রহকে দেওয়া হয়নি একে, বেচারা খুবই দুঃখী। যেহেতু ওর কোনো গ্রহ নেই, তাই জিরো হচ্ছে গিয়ে ইন্ডিকেট করে নাথিংনেস, অর্থাৎ শূন্যতা, কিছু নেই, ভ্যালুলেস, ওয়েটলেস, মাসলেস একটা সিচুয়েশন। এমন একটা অবস্থা যেখানে আমরা পুরোপুরি ভরহীন, ভারহীন, ওজনহীন, দায়িত্বহীন, ত্বরণহীন, সংজ্ঞাহীন অবস্থায় রয়েছি। অর্থাৎ সম্পূর্ণ মুক্ত অবস্থাকে ইন্ডিকেট করে জিরো। জিরো ইন্ডিকেট করে ইনফিনিটি। জিরো তারকে যা দিয়ে আমি গুণ করব, সেই জিরোকে হচ্ছে কি জিরো তাকেই অবজর্ভ করে নিতে পারবে। তাহলে ইনফাইনাইটনেস, অসীম, তাকে ইন্ডিকেট করে শূন্য। আমাদের একটা কথা আছে, অসীম শূন্য, সবাই শুনেছেন, যারা বাংলা পড়েছেন সবাই শুনেছেন। তাহলে শূন্যের সঙ্গে অসীমের সম্পর্ক রয়েছে। শূন্য হচ্ছে নাথিংনেস, যেখানে কিছু নেই, ফাঁকা, ফাঁকা করছে। তাহলে এই যে ইউনিভার্স, তার বেশিরভাগ অংশই সেটা হচ্ছে শূন্য। তাহলে শূন্য ইন্ডিকেট করে নাথিংনেস। শূন্য হচ্ছে এমন একটা ডিজিট, এবার খুব ইম্পর্টেন্ট, শূন্য হচ্ছে একমাত্র এমন একটা ডিজিট যে হচ্ছে সব দিক থেকে সিমেট্রিক্যাল, যে হচ্ছে গোল, যে এদিক ওদিক সেদিক সব দিক থেকে সমান, একমাত্র সংখ্যা যে সব দিক থেকে গোল। তাহলে জিরো হচ্ছে সিম্বল অফ সিমেট্রি। একটু অন্যরকম লাগছে না ক্লাসটা? হ্যাঁ স্যার, দারুণ লাগছে। ভালো লাগছে। হ্যাঁ স্যার। এইবার এই জিরো নাম্বারটার মধ্যে রয়েছে একটা ম্যাথামেটিক্যাল ইউটিলিটি। কোন সংখ্যাকে বাড়িয়ে তুলতে বা কোন সংখ্যাকে ছোট করতে আমাদের এই জিরো নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট। 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 20,000, 25,000 নাম্বার গুলোর সঙ্গে জিরো অ্যাড হলে পরেই এর একটা ম্যাথামেটিক্যাল ভ্যালু রয়েছে। কিন্তু জিরো হচ্ছে নাথিং, বাট উইথ হিউজ ভ্যালু। যখন কোনো নাম্বারের সঙ্গে অ্যাড হচ্ছে, তখন তাকে মাল্টিপ্লাই করিয়ে দিচ্ছে। কিন্তু যখন কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করা হচ্ছে জিরো দিয়ে, তখন জিরো তাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। ক্লিয়ার? জিরো হচ্ছে গিয়ে বাইনারি ডিজিটাল সিস্টেম। তোমাদের যে কম্পিউটার যে ভাষাটা বোঝে, আছি আর নাই, ডিজিটাল ওয়ার্ল্ড, অর্থাৎ যেখানে ইয়েস অর নো, এই দুটো ভাষা বোঝা যায়। আমি আছি আর আমি নাই, এই আমি কালো, দেখুন আমি অন্ধকার হয়ে গেছি, তো দুটো অপশন, আছি আর নাই, তার মাঝে কোনো স্টেপ নাই। তাহলে এই যে বাইনারি সিস্টেম, এখানে জিরো মানে ভোল্টেজ আছে, সরি ভোল্টেজ নেই, আর ওয়ান মানে সুইচ ইজ অন। এই যে অন আর অফ, আছি নেই, মরে গেছি, বেঁচে আছি, এই যে ডিফারেন্সিয়েশন, এখানে জিরোর একটা বিরাট ভ্যালু আছে। এখানে গ্রাফের কিন্তু কোন রকম স্লোপ নেই। এখানে মানুষটা জীবিত, মানুষটা মৃত, আমি পাস, আমি ফেল, আমি চাকরি পেলাম, আমি চাকরি পেলাম না। এই যে ডিফারেন্সিয়েশন, উত্তর দুটোই ইয়েস অর নো, এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে জিরোর বিরাট ভ্যালু রয়েছে। আমি চাকরি পেতে চলেছি বা আমি চাকরি পাচ্ছি, আমার ইন্টারভিউ হয়ে গেছে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে, আর আমি রিজেক্টেড হয়েছি, আমি চাকরি পাচ্ছি না, এই দুটো বাদ দিয়ে তো আর কোনো স্টেট নেই। তো এরকম যেখানে ইয়েস নো স্টেট আছে, সেখানে জিরোর একটা বিশাল ভ্যালু রয়েছে।
তাহলে কনসেপ্ট অফ জিরো এর যেমন সংখ্যাগতভাবে ভ্যালু রয়েছে, আর এর ফিলোসফিক্যাল ভ্যালু রয়েছে, এর মডার্ন ভ্যালু রয়েছে, এবং এর স্পিরিচুয়াল ভ্যালু রয়েছে। যখনই আমরা স্পিরিচুয়াল কন্টেস্টে এগোতে চাইবো, তখন আমাকে জিরোকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে নাথিংনেস কে অ্যাকসেপ্ট করতে হবে। পৃথিবীর সবকিছুই আমার কাছে মূল্যহীন। তখন আমি জাগতিক বিষয়কে পরিত্যাগ করে অতি জাগতিক আধ্যাত্মিক ক্ষেত্রে পদার্পণ করতে পারবো। তাই জিরো ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিরিচুয়াল আপলিফটমেন্ট। সবকিছুর মধ্যেই শূন্যতাকে অনুভব করে এগিয়ে যাওয়া। আমি যাচ্ছি, এখন আমি যাবো পুজো করতে, পুজো করে এক গাদা টাকা নেব, এইটা হচ্ছে জিরো হলো না। কিন্তু পুজো করতে যাচ্ছি, শুধু পুজোটাই করব, আর পেলাম পেলাম, না পেলাম না পেলাম, ওটার বিশেষ গুরুত্ব নেই। পেতে পেলে খাবো, না পেলে না খাবো, উনি দিলে খাবো, উনি না দিলে খাবো না। এটা হচ্ছে নাথিংনেস। আর সেখানে কিনে খাবো, এটা পরবো সেটা পরবো, ভালো জামা পরবো, তাহলে হচ্ছে কি আর জিরো হলো না। এনিওয়ে, তাহলে জিরো তাকে আমরা কিছুটা উপলব্ধি করলাম। আমাদের প্রচুর মানুষ যাদের জন্ম তারিখ সিঙ্গেল ডিজিট, তারা কিন্তু একটা জিরো পাবেন। প্রচুর মোবাইল নাম্বার, সেখানে জিরোর প্রাধান্য থাকবে। সুতরাং জিরোকে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমাদের ম্যাজিক নাম্বার ওয়ান। ওয়ান ওয়ান হচ্ছে সেই নাম্বার যেটা আমরা সবাই পেতে চাই। ওয়ান নাম্বারটা প্রথম আমরা রয়েছে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স। যেমন বেশ কিছু বিষয় রয়েছে। সেটা হচ্ছে এক লাইট, এক সূর্য, এক চন্দ্র। এই যে এই আধ্যাত্মিক ক্ষেত্রগুলো, দিব্য বিষয়, পরমাত্মা, শিব, হ্যাঁ, এখানে আমাদের সব এক বিষয়টা রয়েছে। এবং এই যে এক, এই ওয়ার্ডটা ইন্ডিকেট করে ইউনিটিকে, একত্রতাকে। এক হয়ে যাও, এক হয়ে থাকবো, একটা বাড়ি, সাথে থাকবো, একটা বিছানা, একটা ক্লাস। এই এক হচ্ছে গিয়ে একত্রতা। তখন এটা হচ্ছে সিম্বল অফ ইউনিটি। এক সংখ্যার মধ্যে এই পাওয়ার রয়েছে, যে কিনা মানুষকে ইউনাইটেড করতে পারে। কে ইউনাইটেড করতে পারে? যে ইউনাইটেড করতে পারে তাকে বলা হয় লিডার। যিনি লিডার, কে রিপ্রেজেন্ট করে নাম্বার ওয়ান। এটা আপনারা সবাই জানেন, কিন্তু তার আগেরটা জানা ছিল না। এরপরে এক হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আইডেন্টিটি এলিমেন্ট অফ মাল্টিপ্লিকেশন বলা হয়। আইডেন্টিটি এলিমেন্ট অফ মাল্টিপ্লিকেশন, তার মানে হচ্ছে যা দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, যা দিয়ে গুণ করলে আইডেন্টিটি চেঞ্জ হয় না। এক দিয়ে যাকেই গুণ করি না কেন, এক দিয়ে 50-কে গুণ করলেও 50, এক দিয়ে যাকেই গুণ করি তাকে, তার কোনো পরিবর্তন হয় না। এই ব্যাপারটা ইন্ডিকেট করে প্রিজার্ভেশন অফ আইডেন্টিটি। অর্থাৎ আমার যে ব্যক্তি সত্তা, এই যে আমি, অহং সত্য, প্রিজার্ভেশন। আমি যেই হোক না কেন, তোমার আমিত্বকে বর্জন করব না। এটা হচ্ছে এক সংখ্যার বৈশিষ্ট্য। এইবার হচ্ছে এমন একটা সংখ্যা যাকে এক দিয়ে গুণ করলে এক থাকে। একের স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ, বর্গ, একের বর্গ এককে এক, একের ঘন এককে এককে এক। তার মানে এইখানে আমি, আমার মধ্যে যে পরিবর্তনশীলতা, সেটা কিছুই হচ্ছে না। আমার মধ্যে আমিত্বকে আমি যত বাড়াবো, তাতে আমার কোনো পরিবর্তন আসবে না। এইখানে সেলফ রিলাই, আত্মবিশ্বাস, ভরসা, এটা সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি। এরপর একটা শব্দ আমি বলবো, সেটা হচ্ছে অদ্বৈতবাদ। আপনারা নাম শুনেছেন, ঈশ্বর এক এবং অভিন্ন। এই যে এক এবং অভিন্ন, ওয়াননেস, এই যে ব্যাপারটা ওয়াননেস, অভিন্নতা, এক এবং অভিন্ন, এই যে অভিন্নতা, এটা আমরা পাবো আট সংখ্যার মধ্যে। নেক্সট হচ্ছে র্যাঙ্কিং।
প্রথম, বেস্ট, শ্রেষ্ঠ, রুল এক, শ্রেষ্ঠ সবচেয়ে ভালো ছেলে, ফার্স্ট হচ্ছে। এক তো একটা ছোট্ট নাম্বার, যে 5 লক্ষ হয়েছে সে তো বেশি হওয়া উচিত, কত কষ্ট করে 5 লক্ষ হয়েছে না, যে এক হয়েছে সেই সবচেয়ে ভালো, কি অন্যায়, চরম অন্যায়। তাহলে এই যে এক, এক ইন্ডিকেট করে দ্য বেস্ট, ফার্স্ট, প্রথম, শ্রেষ্ঠ। তাহলে দ্য নাম্বার ওয়ান ইন্ডিকেটস দ্য বেস্ট। সুতরাং এক সংখ্যার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে রয়েছে শুরু, প্রথম রয়েছে শুরু, এটা আমরা ভুলে গেছি বলতে। এক সংখ্যার মধ্যে রয়েছে যে কোনো কিছুর বিগিনিং, এই যে গুনছি, গোনা শুরু করবো 1 2 3 4 5, শুরু করলাম কোত্থেকে, কখনো 5 দিয়ে শুরু করিনি, শুরু করেছি 1 2 3 4 5। তাহলে এই যে বিগিনিং, এক সংখ্যার মধ্যে রয়েছে বিগিনিং। সুতরাং পাওয়ার, লিডারশিপ কোয়ালিটি, ইউনিটি, বিগিনিং, সেলফ কনফিডেন্স, এই সমস্ত কিছু রয়েছে এক সংখ্যার মধ্যে। তাহলে এক সংখ্যা যার যার রয়েছে সবাই হ্যাপি, যার 1 10 19 28 এই সময় জন্ম তারা সবাই হ্যাপি হয়ে গেছেন। আর বাকিরা চিন্তা করছেন মেরা নাম্বার কব আয়েগা। তো এবার আমরা চলে আসবো দুইতে। দুই সংখ্যাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? দুই সংখ্যা অস্তিত্বের প্রামাণ্যতাকে নির্দেশ করে। যেমন দিন, দিনের গুরুত্ব তখনই যদি রাত থাকে। সারাদিন যদি সূর্যের আলো আমাদের উপরে পড়ে, কি অস্থির অবস্থা হয় বলুন তো। সারাদিন আলো, ইস, চোর চুরি করবে, স্বাধীনতা নেই, আলো। সারাদিন বাজার খোলা, ঘুমের সময় নেই, একটু ইধার উধার করবে, একটা একটু এদিক ওদিক কাণ্ড কারখানা করবে, লাইট জ্বলছে, ইলেকট্রিক কোম্পানি নেই, কি বিশাল বিশাল বাজে অবস্থা। ভালো সে তখনই যখন খারাপ আছে, তাহলে বলবো কি করে যে ও ভালো ও খারাপ। এই মানুষটা ফর্সা, কোনো মাইনে রাখবে না যদি একটা কালো মানুষ না থাকে। কিসের ফর্সা, সবাই তো একই রকম। তাহলে কালোই ফর্সার অস্তিত্বকে মান্যতা দেবে, দিন রাত্রি। তাহলে এই যে ডুয়ালিটি, ভালো খারাপ, পাপ পুণ্য, পুণ্য যদি না থাকতো তাহলে পাপের ব্যাপার নেই, পাপ যদি না থাকতো তাহলে পুণ্যের আমার ব্যাপার কি, সবই তো একরকম। জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, এই যে সমস্ত কিছুর যে স্টেট অফ ডুয়ালিটি, এই বিষয়টাকে ইন্ডিকেট করে নাম্বার টু। নেক্সট হচ্ছে ক্রিয়েশন, সৃষ্টি। সৃষ্টির ক্ষমতা খুব নিম্ন শ্রেণীর জীবদেরকে ভগবান এককভাবে দিয়েছেন। ভগবান নিজের কাছেও কিন্তু সৃষ্টির ক্ষমতা রাখেননি। তার জন্যই আমাদের কাছে একটি শব্দ আছে, অর্ধ নারীশ্বর। সবার জানা শব্দটা। ভগবান কিন্তু এককভাবে আমি একাই সৃষ্টি করে দেব এরকম গল্প রাখেননি। ব্রহ্মাকেও সৃষ্টি করবার জন্য উষা এবং সরস্বতীকে ব্যবস্থা করতে হয়েছিল। তাহলে যখনই আমাদের কিছু ক্রিয়েশন হবে, তখনই পুরুষ এবং প্রকৃতি এই দুটো সত্তার প্রয়োজনীয়তা হবে। তাই আবার সেই নাম্বার হচ্ছে 2, এবং নাম্বার 2 ইন্ডিকেট করবে ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি। এখানে সমস্ত কিছুতে একটা বাইনারি সিস্টেম কাজ করে। এই যে আমরা কম্পিউটার ইউজ করছি, টেকনোলজি ইউজ করছি, এখানে সবসময় একটা বাইনারি ব্যাপার কাজ করে। বাইনারি ব্যাপারটা কি? ভোল্টেজ আছে, ভোল্টেজ নেই, ইয়েস অর নো। অ্যানালগ মানে হচ্ছে একটা কন্টিনিউইটি, আর বাইনারি মানে হচ্ছে ইয়েস অর নো, লাইক কোয়ান্টাম, কিছুই নাই। তাহলে এখানেও একটা দুই সংখ্যা ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ।
দুই হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার, যেটা ইভেন জোড় সংখ্যা। দুই হচ্ছে একমাত্র মৌলিক জোড় সংখ্যা। তার মানে দুইয়ের মধ্যে রয়েছে ইন্ডিভিজুয়ালিটি, নিজের এক প্রকাশ করবার ক্ষমতা। দুইকে যদি দুই দিয়ে ডিভাইড করা হয়, দুইকে যদি দুটো ভাগে ভাঙা হয়, তাহলে যে নাম্বারটা আমরা পাবো সেটা হচ্ছে এক। তাহলে দুইয়ের মধ্যে দুটো এক মিলে তৈরি হয় দুই। সুতরাং দুইয়ের মধ্যে দুটো সত্তা, দুটো একক সত্তার অস্তিত্ব আমরা বারবার দেখতে পাই। আমাদের যে অস্তিত্ব, আমাদের যে জ্যোতিষ, আমাদের যে থাকা, আমাদের অবস্থান, এইগুলো সবটাই টু ডাইমেনশনে। আমাদের চলে ফিরে বেড়ানো, দাঁড়ানো, হেঁটে চলা, আমরা সবসময় টু ডাইমেনশনাল প্লেনে অবস্থান করি। এবং এই টু ডাইমেনশনাল প্লেন মানে একটা ক্ষেত্র, এই ক্ষেত্রটা আমাদের অস্তিত্বকে নিশ্চয়িত করে। তাই এই ক্ষেত্রটার ইন্ডিকেটর হচ্ছে দুই। দুইয়ের মধ্যে রয়েছে ফিলিংস অফ অপোজিশন। যাদের নাম বা যাদের জন্ম তারিখ দুই ওরিয়েন্টেড, তারা নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে পড়ে যান। তুমি ভালো, সবাই তো বলে, নাকি আমি খারাপ, এরকম কেন আমাকে খারাপ বললো, তুমি কি ভালো না আমি খারাপ, এদিকে নিজেই নিজের মধ্যে যুদ্ধ করতে শুরু করেছে। এটা হচ্ছে দুইয়ের ক্যারেক্টারিস্টিক্স, ইম্পালসিভ, ইমোশনাল, এই ব্যাপারগুলো। নেক্সট হচ্ছে গিয়ে দুই হচ্ছে ব্যালেন্স। কিরকম ব্যালেন্স? খেয়াল করুন, সবচেয়ে ব্যালেন্স বিষয় যেটা, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। চোখ পড়লে হয় ব্যালেন্স দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লাকে ব্যালেন্স হতেই হবে। তো দাঁড়িপাল্লা যদি একটা একটা দিক বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তাই দুই হচ্ছে এমন একটা এন্টিটি যেটা ব্যালেন্স করতে পারে। দুটো দিককে ইকুয়াল হতে হবে, তখনই কিন্তু ব্যালেন্স তৈরি হবে। তাই দুই সংখ্যার মধ্যে রয়েছে অ্যাসোসিয়েশন অফ ব্যালেন্স। দুই পরিষ্কার হলো। এরপরে আমরা চলে আসবো একটা কঠিন সংখ্যা, যেটা হচ্ছে তিন। তিন সংখ্যাটা আমাদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমরা জ্যোতিষ চর্চা করতে গিয়েই বারবার এই তিন সংখ্যাটাকে পাই। যেমন ত্রিগুণ, সত্য, রজ, তম। শক্তির তিনটে অবস্থা, চর, স্থির, দত্তক। ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এদেরকে আমরা পাই। সুতরাং এই যে সৃষ্টি, স্থিতি, ধ্বংস, অর্থাৎ এই যে ইউনিভার্সের মধ্যে একটা সিস্টেমেটিক ব্যালেন্স, এই ব্যালেন্সের সঙ্গে তিন সংখ্যাটা কানেক্টেড। যেখানে ক্রিয়েশন রয়েছে, প্রিজার্ভেশন রয়েছে এবং ডিস্ট্রাকশন রয়েছে। অর্থাৎ সৃষ্টি, স্থিতি, বিনাশ, এই তিনটের একত্র প্রকাশ আমরা পাই তিন সংখ্যার মধ্যে। জ্যোতিষে নক্ষত্র বলে একটা কথা আছে, নক্ষত্র, অর্থাৎ যে তার ক্ষেত্র পরিবর্তন করে না। তাহলে এই যে নক্ষত্র, তিন, প্রত্যেকটা প্রত্যেকটা গ্রহকে তিনটে করে নক্ষত্র দেওয়া হয়েছে। যেমন কেতু, তাকে দেওয়া হয়েছে অশ্বিনী, মঘা আর মূলা। যেমন হচ্ছে গিয়ে শনি, তাকে দেওয়া হয়েছে পুষ্যা, আহ অনুরাধা, উত্তর ভাদ্রপদ। এরকম প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা গ্রহ, তাদের তিনটে করে নক্ষত্র প্রদান করা হয়েছে। ফলে এই গ্রহগত ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে স্পেসিফাই করবার জন্য, তাকে একটা প্রকাশ দেওয়ার জন্য সেখানেও তিন সংখ্যাটাকে ব্যবহার করা হয়েছে। এবার হচ্ছে বন্ধন, আবদ্ধতা। তিন হচ্ছে, আমরা ছোট্টবেলায় একটা সংজ্ঞা পড়েছিলাম ক্লাস সিক্সে থাকতে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। মনে হচ্ছে তিনটে সরল রেখা ছাড়া, মিনিমাম সরল রেখা হচ্ছে তিনটে, তিন ছাড়া আমরা আবদ্ধ করতে পারি। আপনাকে দুটো রেখা দেওয়া হলো, আপনি দুটো রেখা দিয়ে কোনো বদ্ধ ক্ষেত্র তৈরি করতে পারেন। দুটো সরল রেখা দিয়ে কোনো ক্ষেত্রকে আটকানো যায়। মিনিমাম নাম্বার অফ লাইন্স, এটা হচ্ছে থ্রি, তিন। তিনটে সংখ্যা ছাড়া কোনো বন্ধন সৃষ্টি করা যায় না। তাই এই তিন সংখ্যা থেকে আবদ্ধতার
সূত্রপাত হলো। আমাদের একটা কথা আছে, চার দেওয়াল। চার দেওয়াল মানে কি? একটা খোপের মধ্যে আমি আছি। তো এরকম কোনদিন শুনেছেন দুই দেওয়াল? কারণ দুই দেওয়ালে আটকায়, দুই দেওয়ালে পাঁচিল দেওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তিনটে দিক থেকে আমরা যদি আটকে দিই, তাহলে কোনো একটা বিষয়কে আমরা সংঘবদ্ধ করতে পারি। তিন সংখ্যা ইউনিভার্সের সঙ্গে ভীষণ ক্লোজলি কানেক্টেড। আমাদের যে তিনটে কালার আছে, আমাদের তিনটে কালার লাল, হলুদ এবং নীল, এই তিনটে কালারের সমন্বয়ে সমস্ত বর্ণ জেনারেটেড হয়। যত রকম বর্ণ আছে সমস্তটাই তৈরি হয় এই তিনটে রঙের মাধ্যমে, লাল, হলুদ এবং নীল। আমাদের যে অস্তিত্বের প্রকাশ, সেটাও তিন ভাবে: দেহ, মন এবং আত্মা। আমাদের শরীর, তারও তিনটে প্রকাশ: একটা হচ্ছে স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর, বা একটা কার্মিক শরীর বা কর্ম শরীর। তাহলে সূক্ষ্ম শরীর, স্থূল শরীর এবং কর্ম শরীর। আমাদের যে আহ তিনটে করে রাশি, তিনটে চারটে করে তত্ত্ব, এরা ঠিক ত্রিকোণ, ত্রিকোণ অবস্থায় রয়েছে। তিনটে কোণ স্থান, সেখানে এই রাশিচক্রের রাশিগুলো রয়েছে। যেমন অগ্নি রাশিগুলো মেষ, সিংহ, ধনু, এই যে ত্রিকোণে রয়েছে, এখানেও হচ্ছে গিয়ে একটা আহ তিনটে দিক তৈরি হয়েছে। আমাদের যে শক্তি, শক্তির তিনটে রূপ রয়েছে: একটা হচ্ছে বৈষ্ণবী শক্তি, না ব্রাহ্মী শক্তি। ব্রাহ্মী শক্তি ইন্ডিকেট করে আমাদের ডিজায়ার। নেক্সট হচ্ছে গিয়ে বৈষ্ণবী শক্তি। বৈষ্ণবী শক্তি ইন্ডিকেট করে অ্যাকশন, যে অ্যাক্টিভিটি, কর্মা। আর লাস্ট হচ্ছে গৌরী শক্তি, ইন্ডিকেট করে আমাদের লেভেল অফ নলেজ, আমাদের জ্ঞান তাকে ইন্ডিকেট করে। আমাদের যে তিনটে গুণ, ত্রিগুণাতীত বলা হয় শিবকে, সত্য, রজ, তম। আমাদের যে কবিরাজি যারা পড়েছেন, তারা দেখবেন আমাদের তিনটে দোষ আছে: কফ, পিত্ত, বাত। যারা পাওয়ারফুল দেবতা রয়েছেন, তাদের সবার তিনটে করে চোখ। এই তিনটে করে চোখ বা তিনটে চোখ, সেটা হচ্ছে সমস্ত ত্রি লোক, সেই ত্রিলোক, স্বর্গ, মর্ত, পাতাল, এই তিনটে লোকের ওপরে তাদের দৃষ্টি। আবার একটা পেলাম, ত্রিলোক, স্বর্গ, মর্ত, পাতাল। যোগ, যে যোগ রয়েছে, এই যোগ অ্যাসোসিয়েটেড তিন নাম্বারের সাথে: ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ। সুতরাং তিন সংখ্যাটা হচ্ছে গিয়ে ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এবং ভীষণ ক্লোজলি অ্যাসোসিয়েটেড আমাদের আহ, একটু স্পিরিচুয়াল জগতের দিকে, আমাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর সাথে, আমাদের কার্মিক অ্যাক্টিভিটিস এর সাথে। কর্মকেও তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে সঞ্চিত কর্ম, রয়েছে প্রারব্ধ কর্ম, আর রয়েছে আগামী কর্ম। আগামী মানে ভবিষ্যতে যেটা করব। লাস্টলি আমি বলবো, তোমাদের যে মন্ত্রের প্রণব, ওম, আ, উ, ম, এখানেও অক্ষর। সুতরাং তিন সংখ্যাটা ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু আধুনিক শব্দ রয়েছে, যেমন হ্যাটট্রিক। হ্যাটট্রিক আপনারা শুনেছেন, তিনটে ছয় মারলো, হ্যাটট্রিক করেছে। তিনটে উইকেট নিল, হ্যাটট্রিক করেছে। সুতরাং তিন সংখ্যাটাকে, পরপর তিন সংখ্যাটাকে এক বিশেষ গুরুত্ব দেওয়া হলো। এবার আমরা চলে আসব চার, ইউটিলিটি অফ ফোর, ক্যারেক্টারিস্টিক্স নয়, প্রেজেন্স অফ ফোর, কোথায় কোথায় আমরা চার পেয়ে থাকি। সবার প্রথম, চার দিক: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আপনারা সবাই জানেন এটা। নেক্সট হচ্ছে বেদ, চারটে বেদ: ঋক, সাম, যজু আর থর্ব। এরপরে আমাদের রয়েছে প্রত্যেকটা বেদ, তাদের আবার চারটে করে অংশ। তারা কি কি? যেমন হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ।
প্রাচীনকালে চার সমাজকে চারটে ভাগ করা হয়েছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, স্যার শূদ্র। স্যার বেদের চারটে ভাগটা আরেকবার একটু বলুন। সংহিতা। এগুলো- ও, ওটা হচ্ছে প্রত্যেকটা বেদের চারটে ভাগ: সংহিতা, হ্যাঁ, সংহিতা। ব্রাহ্মণ, ব্রাহ্মণ। আরণ্যক, আর উপনিষদ। থ্যাংক ইউ স্যার। আমাদের চতুরাশ্রম বলে একটা প্রথা ছিল। চতুরাশ্রম মনে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সারা আবার সেই নাম্বারটা চলে এলো চারটে। এরপরে হচ্ছে পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আপনারা জ্যোতিষে বারবার পড়বেন ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ, মোক্ষ ত্রিকোণ। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে চারটে পুরুষার্থ, তাহলে এটাও আমাদের চার সংখ্যার সঙ্গে অ্যাসোসিয়েটেড। আমাদের যে অসপিশিয়াস সাইন স্বস্তিক, এই স্বস্তিকে চারটে ব্লকেজ রয়েছে আর চারটে ওপেনিং রয়েছে। এই স্বস্তিকের চারটে দিক রয়েছে। তাহলে এই স্বস্তিক চিহ্ন শান্তি, তৃপ্তি ইত্যাদিকে ইন্ডিকেট করে। যদিও যখন আমরা চার সংখ্যাটা নিয়ে পড়বো, চার কিন্তু এত শান্তশিষ্ট সংখ্যা নয়। তো স্বস্তিক সাইন, স্বস্তিক, এর সঙ্গে চার সংখ্যা ক্লোজলি অ্যাসোসিয়েটেড। এরপরে আমরা পড়বো যুগ, চারটে যুগ: সত্য, ত্রেতা, দ্বাপর, আর একটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কলি। তাহলে এই সত্য বা সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই যে আমাদের চারটে যুগ, টাইমিং, কাল, তাহলে চার সংখ্যা অ্যাসোসিয়েটেড কালের সঙ্গে। আর এই কালের কন্ট্রোলার এরা, একে আমরা বলবো হচ্ছে গিয়ে রাহু। তাহলে রাহুর সঙ্গে কাল বিষয়টা ভীষণ ক্লোজলি অ্যাসোসিয়েটেড। আর চার সংখ্যাটাও হচ্ছে সেই রাহুর সংখ্যা। এবার হচ্ছে গিয়ে এক ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল ব্রহ্মা। আপনারা সবাই জানেন ভদ্রলোককে। তো সেই ভদ্রলোকের একটা সময় পাঁচটা মাথা থাকলেও এখন ব্রহ্মা তিনি চারটে মাথা নিয়ে আছেন। তাহলে এই যে ব্রহ্মার চারটে মাথা, এইটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর সঙ্গে ভীষণ ক্লোজলি অ্যাসোসিয়েটেড। যে চতুর্দিকে তার দৃষ্টি, ব্রহ্মার সঙ্গে চার সংখ্যাটা কানেক্টেড, তার চারটে মাথা। তাহলে চার সংখ্যা সম্পর্কে আমরা একটু একটু জানলাম। এরপরে হচ্ছে পাঁচ সংখ্যা কিভাবে অ্যাসোসিয়েটেড। পঞ্চতত্ত্ব, पंचमहाभूत, क्षिति अप तेज मरुत व्योम। ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম, অর্থাৎ অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। এই পঞ্চতত্ত্ব আমাদের সঙ্গে কানেক্টেড। এবার হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় যেন কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। একইভাবে পাঁচ রকম আমাদের অনুভূতি। কর্ম ইন্দ্রিয়, তাও আমাদের পাঁচটা: পাঁচটা জ্ঞানেন্দ্রিয় এবং পাঁচটা কর্ণ ইন্দ্রিয়। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট কিসের আছে? আমাদের যে মন্ত্র আমরা পাঠ করি, নমঃ শিবায়, তাহলে না, মা, শি, ওয়া, ইয়া, এইখানে আমাদের পাঁচটা: ন, ম, শি, ওয়া, ইয়া। তাহলে এখানে আমাদের পাঁচটা শব্দ কানেক্টেড হচ্ছে, পাঁচটা অক্ষর। তাহলে নমঃ শিবায়, এই যে পঞ্চ, পাঁচ, এটা হচ্ছে ক্লোজলি কানেক্টেড। আমরা পাঁচমুখী হনুমানজির পূজা করি, তাহলে এখানেও পাঁচ ক্লোজলি অ্যাসোসিয়েটেড। পাঁচ রকম পাপের অস্তিত্ব রয়েছে, ষড়রিপু নয়, পঞ্চপাপ। এর মধ্যে রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার, এরা হচ্ছে পঞ্চপাপ হিসেবে পরিচিত। শিখরা, তারা হচ্ছে গিয়ে ওই পাঁচটা পঞ্চ কি যেন, পাঞ্চ কাকর না কি যেন এরা করেছিল। তার মধ্যে ছিল চিরুনি, কৃপান মানে তরোয়াল, কাছা,
কাঁচা মানে হচ্ছে টাইট আন্ডারগার্মেন্টস, কেশ বড় বড় চুল, আর কারা, কারা মানে হচ্ছে মালা। এই নিয়ে পাঞ্জাবিরা এগিয়ে গিয়েছিল। মুসলিমদের ক্ষেত্রে একটা শব্দ আপনারা শুনে থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ। সবাই শুনেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে এখানে হচ্ছে গিয়ে 5 টাইমস ইন এ ডে, এখানেও পাঁচ সংখ্যাটা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সুতরাং প্রত্যেকটা সংখ্যার অ্যাসোসিয়েশন, এটা আমরা মোটামুটি জানতে পারছি। এরপর হচ্ছে ছয় সংখ্যা, সেই দুষ্ট সংখ্যা। তো ছয় সংখ্যা হচ্ছে একটা অদ্ভুত সংখ্যা, যেটা যে উৎপাদক গুলো রয়েছে, এক, দুই আর তিন, ছয়ের উৎপাদক হচ্ছে এক, দুই আর তিন। এদেরকে গুণ করলে ছয় হয়, আবার এদেরকে যোগ করলেও ছয় হয়। তাহলে এই ছয়টাকে বলা হচ্ছে ফার্স্ট পারফেক্ট নাম্বার। ছয় সংখ্যার সঙ্গে কানেক্টেড নাম্বার, কানেক্টেড কোয়ালিটি হচ্ছে সেন্স অফ পারফেকশন, যার লর্ড হচ্ছে ভিনাস, শুক্র। ছয় সংখ্যাকে কন্ট্রোল করেন ভিনাস। তাহলে ছয় সংখ্যা সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম। এবার এবার আমাকে একটুখানি স্ক্রিনটা শেয়ার করতে হবে। এবার আমি একটা সিম্বল ড্র করব, যেটা হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল। আমি ট্রায়াঙ্গেল পেয়েছি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমি দুটো ত্রিভুজ বেঁধে বানিয়েছি। তো গন্ডগোল হলো। এই সংখ্যাটাকে আপনারা বিভিন্ন স্পিরিচুয়াল ফিল্ডে দেখতে পাবেন। এর নাম হচ্ছে স্টার অফ ডেভিড। এটা একটা কালচারাল বা রিচুয়াল সিম্বল। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চিহ্ন, তন্ত্রের সময় বিভিন্ন যন্ত্র যখন তৈরি করা হয়, তখন এই চিহ্নটাকে ব্যবহার করা হয়। আপনারা সবাই দেখেছেন। এই ছবিটাকে অনেক জায়গায় সিম্বল অফ লাক বলে ইন্ডিকেট করা হয়। এবং এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ছয় সংখ্যাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ছটা ত্রিভুজ একটা ষড়ভুজের চারদিকে রয়েছে। তাহলে ছটা ত্রিভুজ, আমি ত্রিভুজগুলোতে রং ঢেলে দিচ্ছি। তাহলে ছটা ত্রিভুজ, একটা ষড়ভুজ, মানে যার ছটা ভূমি আছে বা যার ছটা বাহু আছে, তাকে ঘিরে রয়েছে। এই সিম্বলটা হচ্ছে সিম্বল অফ গুড লাক। আমরা যারা জ্যোতিষ চর্চা করি, তাদের কারোর কারোর মধ্যে একটা জিনিস কাজ করে, তার নাম হচ্ছে সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি। তাহলে এই যে সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়ের যে শক্তি, এই শক্তি ইন্ডিকেট করে ছয় সংখ্যাকে। সিক্স সেন্স বিষয়টার সঙ্গে আমরা সবাই কম বেশি কানেক্টেড। এরপরে হচ্ছে আমাদের যে রস আছে, রস টেস্ট, সেই টেস্টের ভাগ হচ্ছে ছয়। যেমন হচ্ছে মধুর, মধুর মানে মিষ্টি, অম্ল, লবণ, কাতু মানে কিছু একটা হবে, তিক, আর কষায়। এই ছটা স্বাদ রয়েছে। ভারতবর্ষের যে দর্শন শাস্ত্র, স্যার আরেকবার একটু বুঝলি তো, মধুর, অম্ল, লবণ, কাতু, তিক্ত, কষা।
আমাদের ভারতবর্ষীয় যে বেদান্ত বা বেদাঙ্গ দর্শন যেটা রয়েছে, সেই দর্শনে আমরা ছটা ভাগ পাই। তার মধ্যে কি রয়েছে? সাংখ্য সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। লিখে নিতে পারেন: সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন আর পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। এইটা হচ্ছে গিয়ে বেদান্ত দর্শন। এখানে আমরা পেয়ে যাই এই বিষয়গুলো। স্যার সাংখ্যর পরে কি বললেন, বেদ? বেদ। সাংখ্যর পরে যোগ, যোগ দর্শন। আচ্ছা আচ্ছা, যোগ। কপিল ঠিক মুনির আছে, থ্যাংক সাংখ্য ইউ। দর্শন, তারপরে পতঞ্জলির যোগ দর্শন। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। স্যার ওই এরপরে এরপরে ছয় সংখ্যাটা ভীষণ ঘনিষ্ঠ বিষয় হচ্ছে ঋতু। ঋতু ইন্ডিকেট করে কাল, ঋতু ইন্ডিকেট করে পরিবর্তন, ঋতু ইন্ডিকেট করে সৌরচক্র, ঋতু ইন্ডিকেট করে জলবায়ুর পরিবর্তন, ঋতু ইন্ডিকেট করে আমাদের জীবনের পরিবর্তন। শীতের পরে গরম, গরমের পরে বর্ষা, শরৎ, হেমন্ত। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে ইন্ডিকেট করে ছয়। এবং এই পরিবর্তন গুলোই আমাদের জীবনের নতুনত্বকে নিয়ে আসে। এবং এই নতুনত্বের গ্রহ তিনি হচ্ছেন ভিনাস বা শুক্র। এবং এই শুক্র গ্রহটাই আমাদের জীবনে বারবার পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা করে। তাহলে এখানে ছটা ঋতু, সেখানেও আমরা পাচ্ছি ছয় সংখ্যাটাকে। তাহলে ছয় সংখ্যা কত ইউটিলিটি মোটামুটি আমরা জানলাম, আরো পরবর্তীকালে আমরা জানতে পারবো। এরপরে হচ্ছে সাত। সেভেন সংখ্যাটাকে ইন্ডিকেট করে কেতু। কেতু হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। তো ভীষণ ভীষণ ভাবে আমাদের সঙ্গে সাত সংখ্যাটা অ্যাসোসিয়েটেড। প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের এন্টারটেনমেন্ট, সাত সুর, সা রে গা মা পা থা নি। এই যে সাতটা সুর, নাম্বার হচ্ছে সেভেন। দেশ, মহাদেশ, সেটাও হচ্ছে সাতটা। রং, রামধনুর যে রং, সেই রং হচ্ছে সাতটা। সাদা আলোর মধ্যে যে রং, সেটা হচ্ছে সাতটা। সপ্তাহে যে দিনের সংখ্যা, সেটা হচ্ছে সাত। প্রত্যেক শব্দ আপনারা অনেকেই জানেন, অনেকে আবার জানেনও না। যারা জানেন না তাদেরকে জানতে হবে, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। এই বিষয়টা হচ্ছে সাত পাকে বাঁধা, সাত জন্মের সাথী। এইসব শব্দ আপনারা কেউ কেউ শুনেছেন। যারা শুনেছেন, যারা বুঝেছেন আর যারা বোঝেননি, দুই পক্ষের মধ্যে বিস্তর ফারাক। তাহলে এই যে রিচুয়াল, এখানে আমরা সাত ওয়ার্ডটাকে ইউজ করছি। আমরা আট পাকে বাঁধি না, আমরা সাত জন্মের সাথী হই না। সাতো জনম मैं तेरे, কেউ বলেনি কোনোদিন আটো জনম मैं तेरे, কিংবা কেউ বলেনি যে তিনো জনম मैं तेरे, বলেনি। কিন্তু সাত জন্ম, মানে এখানে হচ্ছে কি সেই ব্যাপার হচ্ছে। যখন ভারতবর্ষীয় বা আহ ভারতবর্ষীয় হিন্দু বা বৌদ্ধিক পরম্পরায় যখন পরিক্রমা করতে হয়, সেই পরিক্রমার সংখ্যাটাও হচ্ছে গিয়ে সাত বলে দেওয়া হয়। আমাদের শরীরের মধ্যে কয়েকটা চক্র আছে, আপনারা সবাই সেই চক্রের নাম জানেন। একদম নিচ থেকে শুরু করলে পরে মূলাধার, যাকে আর কি আমরা কুণ্ডলিনী জাগ্রত জাগ্রত করবার ক্ষেত্রে দেখে থাকি। মূলাধার, আহ স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান। মণিপুর,
তারপরে হচ্ছে অনাহত, তারপরে বিশুদ্ধ, অজ্ঞা, এবং শেষ পর্যন্ত গিয়ে সহস্রারে গিয়ে ঠেকবে। তাহলে এই চক্র যেটা আমাদের স্পিরিচুয়াল জার্নির আদি অন্ত সমীক্ষা, এই পুরো স্যার হুম। তাহলে এখানে 7টা চক্র রয়েছে আমাদের। আমাদের যে জ্ঞানের উৎস যারা হচ্ছেন মুনি ঋষি, তাদের মধ্যে স্পেসিফাই করা হয়েছে সপ্ত ঋষিকে। পৃথিবীর যে আশ্চর্য বিষয় আমরা যেগুলোকে বলি, এবার অনেক অষ্টম আশ্চর্য হয়েছে, অষ্টম আশ্চর্যের শেষ নেই, কিন্তু সপ্তম আশ্চর্য সেই সপ্তম আশ্চর্য হয়েই রয়ে গেছে। গ্রহ, আমাদের যে অ্যাক্টিভ প্ল্যানেটস, সেই গ্রহের সংখ্যা, মানে যাদেরকে আমরা দৃশ্য গ্রহ হিসেবে ধরতে পারি, তারা হচ্ছে মাত্র 7টা। রবি, আমাদের জ্যোতিষে রবি চন্দ্র বুধ শুক্র, রবি চন্দ্র বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি। এবার ইউরেনাস নেপচুন প্লুটো, তাদেরকে আউটার প্ল্যানেট বলা হচ্ছে। ভগবান বিষ্ণুর অনেকগুলো অবতার হচ্ছে, কিন্তু এর মধ্যে প্রমিনেন্ট অবতার, তাদের সংখ্যা হচ্ছে 7। আপনারা দেখুন, বুদ্ধ অবতার, তার কোনো অস্তিত্ব আছে কি নেই এটা আপনারা সঠিক জানেন না। বুদ্ধ অবতার আর গৌতম বুদ্ধ এক নয়, নামটা মিলে গেছে। আপনারা বুদ্ধ অবতারের ছবি দেখবেন গুগল সার্চে করে, বুদ্ধ অবতার, বুদ্ধ অবতার লিখতে হবে, গৌতম বুদ্ধ লিখলে কিন্তু হবে না। এরপরে হচ্ছে আমাদের সংখ্যা 8। এই 8 সংখ্যাটা একটা কসমিক ব্যালেন্স ক্রিয়েট করে। আমাদের পক্ষের জন্য একটা ওয়ার্ড আছে, অষ্টদিক বন্ধনম, অর্থাৎ একজন মানুষকে বিনষ্ট করবার জন্য, একজন মানুষকে শেষ করবার জন্য 8 দিক থেকে তাকে বন্ধন দিতে হবে। তার জীবনের পাওয়ার, প্রসপারিটি, তার নাম যশ, এই সমস্ত 8টা দিক থেকে তাকে শেষ করতে পারলে একটা মানুষ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাই জন্য তার নাম হচ্ছে অষ্টদিগবন্ধনম। একটা খুব প্রচলিত জিনিস আপনারা শুনেছেন, অনেকে শোনেননি, সেটা হচ্ছে অষ্টধাতু। যারা যারা শোনেননি তারা তারা হাত তুলবেন, মুখে বলতে হবে না, শুধু হাত তুলবেন। অষ্টধাতু, মা লক্ষ্মী, তার 8টা রূপ আছে, অষ্টলক্ষ্মী। কর্ণাটকে কপিপি বলে একটা জায়গা রয়েছে, সেখানে হচ্ছে গিয়ে 8টা মঠ রয়েছে। এই 8টা মঠ, তাকে হচ্ছে গিয়ে ওই 8টা দিকের সঙ্গে কানেক্ট করা হয়। উপর আর নিচ বাদ দিলে আমাদের দিক, সেটা হচ্ছে গিয়ে 8টাই দিক পাই আমরা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু। দিকপাল, তারা হচ্ছে আমাদের জোন দিকপাল, 10 দিক তো। না, দিকপাল, ওই উপর নিচে বাদ দিয়ে দিলাম, ঊর্ধ্ব অধবা, কিন্তু আমাদের যে আহ ডিরেকশন, মানে ফ্ল্যাট দ্বিমাত্রিক ক্ষেত্রে ডিরেকশন হচ্ছে 8টা। এবার হচ্ছে অষ্টাঙ্গ যোগ। তোমাদের যে 8 ফোল্ড পাথ রয়েছে, আমাদের পতঞ্জলি নির্দেশিত যে যোগ দর্শন, তাতে 8 ফোল্ড পাথ রয়েছে, অষ্টাঙ্গ যোগ। বুদ্ধিজমে তো অষ্টাঙ্গ মার্গ রয়েছে। আমাদের কাছে 8 হচ্ছে শনির নাম্বার, কিন্তু বেশ কিছু সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে 8কে লাকি নাম্বার বলা হচ্ছে। মজার বিষয় হলো, আমাদের যে চিলাদিয়ান নিউমারোলজি আমরা বললাম, সেই নিউমারোলজিতে 8-এর পরে 9 সংখ্যাটা নেই। বলা হচ্ছে যে 8 আর 1 সংযুক্ত করে যে সংখ্যাটা হচ্ছে, সেটা হচ্ছে 9। এবং 8 আর 1 এরা হচ্ছে 9, 2 আর 7 এরা মিলে 9, 3 আর 6 মিলে হচ্ছে 9। তাহলে লাস্ট সংখ্যা যেটা 9, সেটাকে চিলাদিয়ান নিউমারোলজি কেতে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক সেইভাবে 5 আর 4 যোগ করে তারা হচ্ছে আলটিমেটলি 9।
তাহলে 9 সংখ্যাটা হচ্ছে পূর্ণতার সংখ্যা। আর তার আগের যে নাম্বারগুলো যেমন 1, 8, একের পরিপূরক সংখ্যা সেটা হচ্ছে 8। নাম্বার 9, শূন্য যেমন ইনফিনিটিকে ইন্ডিকেট করে, ঠিক তেমন ভাবেই নাম্বার 9 হচ্ছে আলটিমেট ইনফিনিটিকে ইন্ডিকেট করে, যেখানে কোনো রকম কোনো শেষ নেই, যেখানে অসীম ব্যাপারটা রয়েছে, সেখানে 9 সংখ্যাটা কানেক্টেড। 9 সংখ্যাটার মধ্যে রয়েছে কমপ্লিশন, খতম, শেষ হয়ে গেল, আর কিছু নেই, এখানেই থামতে হবে। 9 সংখ্যাটার মধ্যে রয়েছে পূর্ণতা, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, যার মধ্যে একও আছে, যার মধ্যে আটও রয়েছে, যে হচ্ছে গিয়ে মুনি, যার মধ্যে সুখ দুঃখ ঐশ্বর্য আনন্দ ব্যাধি, তার কোনো রকম কোনো বিকার নেই। তাহলে যে হচ্ছে গিয়ে মুনি, তার সেই সংখ্যাটা হচ্ছে নাম্বার 9। এখানে আমরা কয়েকটা জায়গাতে 9 সংখ্যাটাকে পাবো। তার মধ্যে প্রথম হচ্ছে নক্ষত্র সংখ্যা, নবগ্রহ, তাহলে 9টা গ্রহ ইনক্লুডিং রাহু কেতু, সেখানে আমরা 9 সংখ্যাটাকে পাচ্ছি। নক্ষত্র সংখ্যা হচ্ছে 27, নক্ষত্র, এই যে 27টা প্রমিনেন্ট নক্ষত্র, এখানেও আমরা 9 সংখ্যাটাকে পাচ্ছি। মহাভারতের যুদ্ধ খেয়াল করলে দেখবেন 18 দিন স্থায়ী হয়েছিল। তাহলে এই 18 দিন যে স্থায়ী হয়েছিল, সেখানেও 8 আর 1 যোগ করলে আমরা 9 সংখ্যাটাকেই পাচ্ছি। যে সংখ্যাটা 108, যে সংখ্যাটা হচ্ছে কি 108 নবাংশ সংখ্যা, সেই সংখ্যাটা যোগ করলেও আমরা 9 সংখ্যাটাকেই পাবো। 9 সংখ্যাটার মধ্যে একক থেকে অসীম পর্যন্ত রয়েছে। গীতারও তো অষ্টাদশ অধ্যায়। গীতার মধ্যেও আমাদের 8টা অধ্যায় রয়েছে। ইউনিভার্সে যদি আমরা দেখি, আমাদের টোটাল ডিগ্রি ডিভিশন হচ্ছে 360 ডিগ্রি, সেখানেও 6 আর 3 তাকে যোগ করলে পরে আমরা 9 সংখ্যাটাকেই পাবো। মজার জিনিস দেখুন, এটা ত্রিকোণ, ত্রিকোণের মধ্যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সেটা হচ্ছে 180 ডিগ্রি, যোগ করলে হবে 9, 8 আর 1 9। স্কোয়ার চতুর্ভুজ, 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, 6 আর 3 যোগ করলে হবে 9। পেন্টাগন, পেন্টাগনের 5টা কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি, 5 আর 4 9। হেক্সাগন ষড়ভুজ, তার সবকটা কোণকে যোগ করলে সমষ্টি আসবে 720, সরি 720 ডিগ্রি, সেখানেও 7 আর 2 যোগ করলে 9ই আসবে। এরকম হেক্সাগন না নিয়ে যদি আমরা হেপ্টাগন বা হচ্ছে গিয়ে অক্টাগন এদেরকে দেখি, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা যোগ করলে সেই 9 সংখ্যাটি পাবো। যদি আমাদের একটা অক্টাগন আসে, তাহলে আমাদের তার সমস্ত কোণের সংখ্যা আসবে 1 8 1 0 8 0। তাহলে এই ক্ষেত্রে 1080 এটা 9 সংখ্যাকে ইন্ডিকেট করে। তাহলে মোটামুটি 0 থেকে 9 পর্যন্ত আমরা সংখ্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারলাম। এবার এই সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যার একটি করে গ্রহ আছে, গ্রহগুলোর সঙ্গে সংখ্যাগুলো কানেক্টেড। যেমন 1-এর সঙ্গে কানেক্টেড গ্রহ হচ্ছে রবি, তাই 1-এর যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স আমরা রবির সাথে কানেক্ট করতে পারবো। 2-এর সঙ্গে কানেক্টেড প্ল্যানেট, তিনি হচ্ছেন চন্দ্র। তাহলে 2-এর মধ্যে রয়েছে নমনীয়তা, কোমলতা, একটু মানসিক চাঞ্চল্য থাকলেও শারীরিক দিক থেকে ধীর স্থির। তার সঙ্গে সঙ্গে রয়েছে 2 সংখ্যার মধ্যে চন্দ্রের ইমোশন, 2-এর মধ্যে রয়েছে চন্দ্রের ক্রিয়েটিভিটি, এই সমস্ত বিষয় আমরা 2 সংখ্যার ক্ষেত্রে পাবো। কানেক্টিং নাম্বার হচ্ছে 2। 3 সংখ্যাটা সরাসরি দেবগুরু বৃহস্পতির সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে নাম্বার 3 এর মধ্যে রয়েছে জ্ঞান,
চার সংখ্যার কন্ট্রোলার হচ্ছেন রাহু। তাহলে চার সংখ্যার কন্ট্রোলার তিনি হচ্ছেন রাহু। পাঁচ সংখ্যাকে নির্দেশ করবেন বুধ, যে আর কি শিক্ষা, শিখন, জ্ঞান এগুলোকে কন্ট্রোল করে। ছয় সংখ্যার নিয়ন্ত্রক শুক্র। সাত সংখ্যার নিয়ন্ত্রক কেতু। ছয় হচ্ছে এমন একটা সংখ্যা, এক দুই তিন যোগ করলে ছয় হয়, এক দুই তিন গুণ করলেও ছয়। এরকম একটা অদ্ভুত সংখ্যা। এই ছয় সংখ্যার মানুষদের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার দেখতে পাওয়া যায়। দ্য সেন্স, দ্য আর্ট অফ হিলিং, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে দ্য আর্ট অফ প্রেডিকশন, কিন্তু ছয় সংখ্যার মধ্যে রয়েছে দ্য আর্ট অফ হিলিং, সুস্থ করে তোলবার ক্ষমতা। সাত সংখ্যা স্পিরিচুয়াল, কিন্তু তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতা তার মধ্যে প্রচুর মাত্রায় রয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে সাতের মধ্যে কনফিউশন, কারণ সাতের নিয়ন্ত্রক সংখ্যা তিনি, সরি গ্রহ, তিনি হচ্ছেন কেতু। আট সংখ্যার সঙ্গে কানেক্টেড গ্রহ হচ্ছেন শনিদেব। আট সংখ্যাকে নির্দেশ করেন শনিদেব। তাহলে আট সংখ্যা পর্যন্ত আমাদের গ্রহ, নক্ষত্র সব কমপ্লিট হয়ে গেল। এবার হলো গিয়ে নয়। নয়ের নির্দেশক গ্রহ তিনি হচ্ছেন মঙ্গল। হঠকারিতা, উগ্রতা, হঠাৎ হঠাৎ পরিবর্তনের মানসিকতা, এই সমস্ত নিয়েই হচ্ছে নয় সংখ্যাটা। উগ্র সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা, এইটা নয় সংখ্যার মধ্যে থাকে। অর্থাৎ হঠাৎ করে একটা পরিবর্তনশীল সিদ্ধান্ত গ্রহণ করো, বাকি কি হচ্ছে, কার হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমার ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত ঠিক হবে ভুল হবে তো কালকে দেখবো, আজকে তো ভালো থাকি। তো এই ঘটনা, এটা কিন্তু ঘটতে পারে। আর শনির কি হবে স্যার? শনির ক্ষেত্রে হচ্ছে অবস্ট্রাকশন, প্রচুর পরিশ্রম, খাটাখাটুনি, বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা, অগ্রগতির পথে যন্ত্রণা, আঘাতপ্রাপ্তির কারণে সাফল্যে বিলম্ব, সাধারণ বিলম্ব, প্রত্যেকটাই শনির সঙ্গে কানেক্টেড। আর সাতের ক্ষেত্রে? কেতু। সাত হচ্ছে কেতু। সাত হচ্ছে কিছু কনফিউশন, কিছু বিগ ইনটিউশন। অর্থাৎ সাত যাদের ক্ষেত্রে আছে তাদের ইনটিউশন পাওয়ার খুব বেশি, এবং এই ইনটিউশন পাওয়ারের জন্য তারা কিন্তু সমাজে পরিচিত হয়ে থাকে। তারা জ্যোতিষ হতে পারে, তার নিউমারোলজিস্ট হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই মানুষগুলো অন্যদের থেকে বেশি শিখন ক্ষমতা, বেশি অর্থ, বেশি ভালো থাকার ক্ষমতা, বেশি আধ্যাত্মিকতা, প্রত্যেকটা বিষয় এদের ক্ষেত্রে কম বেশি দেখতে পাওয়া যায়। স্যার একটা প্রশ্ন ছিল। হুম, এটা বার্থ ডেটটা যে আমরা দেখবো, ডেট অফ বার্থটা, ওটা কি শুধু ডেটটা দেখবো না ইয়ার মান্থ সবই দেখবো? এটা তো আমি শেখাই, ক্যালকুলেশনটা কিভাবে হবে? ও ক্যালকুলেশন তো আমরা শেখাই। এরপরে আমাদের আচ্ছা। প্রত্যেকটা সংখ্যার গুণ শিখতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের সংখ্যার শত্রু মিত্র শিখবো, এবং তারপরে আমরা ক্যালকুলেশন শিখবো। যদি আমাদের ওকে এই স্যার। বছরের মধ্যে এগুলো করতে না পারি, মানে এই সেমিস্টারে, তাহলে আমি আলাদা ক্লাস নিয়ে এই নাম্বার গুলো কি করে বসাবেন এটা শেখাবো। এবং এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক বিষয়। স্যার আমরা চারেরটা একটু। 108 বার কেন জব করি একটু বলবেন? 108টা কেন এত ইম্পর্টেন্ট? আমরা এতক্ষণ করলাম, আমাদের এই 108 সংখ্যাটার সঙ্গে নয় কমপ্লিটনেস কানেক্টেড। 108 আমাদের নবাংশ কুণ্ডলীর সংখ্যা, এই কারণে আমরা 108 করি। এছাড়াও কিছু থাকতে পারে, তবে 108কে কেন আধ্যাত্মিকতায় এত গুরুত্ব দেওয়া হয়েছে এর উত্তর আমার এই মুহূর্তে সম্পূর্ণ জানা নেই। কিন্তু 108 সংখ্যাটা ভীষণ অসপিশিয়াস সংখ্যা এবং খুবই পাওয়ারফুল সংখ্যা। স্যার নাম্বার ফোরেরটা? নাম্বার 4 কে ইন্ডিকেট করে রাহু, এবং নাম্বার 4 এর এই যে চঞ্চলতা, ছটফটে বিহেভিয়ার, এগুলো সমস্তটাই রাহু কন্ট্রোল করে। এবং রাহুর কারণেই চার সংখ্যাটাকে আমরা একটু আহ অপছন্দের তালিকাতেই রাখি। জেনারেলি চারকে আমরা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে
অ্যাভয়েড করবার চেষ্টা করি। স্যার একটা স্যার কোশ্চেন 5 ছিল। নম্বরটা। হ্যাঁ, বলুন আহানা। হ্যাঁ, বলছিলাম যে আপনি বললেন না সাত সংখ্যাটা সাত পাকে বাঁধা, মানে সাত জন্মের বন্ধন এটা বলে। তো এটা যদি একটু ডিটেলসে বলেন। তাই এটা ডিটেলস কিছু নয়, কোথায় কোথায় সাত সংখ্যাটা অ্যাসোসিয়েটেড সেইটা আমরা খুঁজবার চেষ্টা করেছি। আচ্ছা যেমন আচ্ছা। আহ সাত পাকে বাঁধা, আমরা কখনোই বলি না যে 19 পাকে বাঁধা। তো সাত পাকে বাঁধা এই ব্যাপারটাই আমরা বলে থাকি। সুতরাং আমাদের জীবনে সাত সংখ্যাটা কোথায় কোথায় ইউজ হয়েছে বা কোথায় কোথায় ভবিষ্যতে ইউজ হতে পারে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টাই আমরা করেছি। স্যার আর একটা কোশ্চেন আছে, এই যে বলে না সাত পাকে বাঁধা বা বিয়েটা সাত জন্মের বন্ধন, এটা কি মানে সাত জন্মেই কি আমরা যাকে বিয়ে করি তাকে পাই? শুনুন, আপনাকে আমি একটা কথা বলি। যখন আমরা পড়ছি তখন আমরা যদি অপ্রয়োজনীয় বিষয়ে যেতে চাই তাহলে আমাদের পড়া আর পড়া থাকবে, না না তখন ঠিক আছে পড়াটা স্যার। পড়া হয়ে যায়। না না ঠিক আছে সরি। এটা স্যার একটা 5 কোশ্চেন নম্বর। ছিল তাই বললাম। এবার হচ্ছে গিয়ে আমাদের এই সংখ্যাগুলোর প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হবে। আমরা কিছুটা উপলব্ধি করতে পারলাম প্রত্যেকটা সংখ্যার আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে, প্রত্যেকটা সংখ্যা বিভিন্ন জায়গায় অ্যাসোসিয়েটেড রয়েছে। আর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জীবনের দিক সেখানে হচ্ছে গিয়ে সংখ্যারা অ্যাসোসিয়েটেড। এই যে আমাদের আজকে ক্লাসের মধ্যে 47 জন রয়েছেন, এখন আমাকে নিয়ে 48 জন রয়েছেন, তাহলে এই যে 8 আর 4 12, এখানে হচ্ছে গিয়ে তিন সংখ্যাটা তৈরি হয়েছে। এবার তিন সংখ্যাটা কি দিয়ে তৈরি হচ্ছে? 1 আর 2 দিয়ে তিন তৈরি হচ্ছে। তিন হচ্ছে এমন একটা সংখ্যা যেটা তার আগের দুটো সংখ্যার যোগফল। তিন একমাত্র সেই সংখ্যা যে তার আগের সবকটা সংখ্যার যোগফল। 0 থেকে যদি শুরু করি তাহলে তার আগের সবকটা সংখ্যার যোগফল হচ্ছে 3, মাত্র সংখ্যা 3। তাহলে এইখানে তিনের মধ্যে যে ইউনিকনেস রয়েছে, আলাদা রয়েছে, তিন কিভাবে নিজেকে অন্যদের থেকে আলাদা করছে সেটা আমরা জানলাম। এবং এই সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা দেবতাদের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে, আমাদের ঐশ্বরিক বন্ধন প্রাপ্তি প্রত্যেকটা বিষয়ের সঙ্গে কানেক্টেড। এই বিষয়গুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং নেক্সট ক্লাসে মানডেতে আমরা এই সংখ্যাগুলোর গুরুত্ব, এই সংখ্যাগুলোর ক্যারেক্টারিস্টিক্স, যে এক সংখ্যা যেমন হচ্ছে গিয়ে একজন মানুষের জন্ম হয়েছে 1 তারিখ, তাহলে এই 1 তারিখে যার জন্ম হবে সে কেমন হবে, ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। 1 তারিখ মানে হচ্ছে 0 1, 0 তারপরে হচ্ছে 1। তাহলে এই যে 0 আর 1, এই জায়গাটাতে যখন আমরা আসব তখন 0 আগে, তারপরে হচ্ছে 1। 1 মানে হচ্ছে ফার্স্ট, তার আগে কি ছিল? 0। তার মানে এই মানুষটার মধ্যে সেই এবিলিটি রয়েছে যে একদম শুরু থেকে শুরু করে একটা বড় জায়গাতে যেতে পারবে। মানে স্ক্র্যাচ থেকে শুরু করে তিনি একটা বড় কিছু তৈরি করার ক্ষমতা যুক্ত মানুষ। তাহলে এই যে এই ব্যাপারটা এক সংখ্যার মধ্যে রয়েছে, কিন্তু যেই মাত্র আমরা 0 2 তে চলে যাব তখন কিন্তু তার ক্ষমতাটা ডাইভার্টেড হয়ে, ক্ষমতাটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেল দুটো অংশের মধ্যে। যেইমাত্র আমরা 2 তে যাব, এক সংখ্যার মধ্যে রিজিডিটি, আমি অহং, আর কেউ নেই। কিন্তু যে 2 এলো, এখন আমিও আছি, আমার বউ আছে, আমরা দুজনে আছি, সাদাও আছে কালোও আছে, বন্ধুও আছে শত্রুও আছে। ফলে আমার যে অ্যাটেনশন, এই অ্যাটেনশনটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। এও 0 থেকে শুরু করে অনেকটা উঁচুতে উঠবে, কিন্তু যে এক তার যে মুভমেন্ট, আর যে 0, যে 2 তার যে মুভমেন্ট, এই দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট। তার মানে স্যার বাই নাম্বার যদি হয়, ধরুন 10, সেক্ষেত্রে ডিভাইড হয়ে গেল কিছুটা। সেই ক্ষেত্রে 1 0, যার হচ্ছে গিয়ে 1 0 1 আর যার 1 0, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। ডিফারেন্স জিরো আছে। ওয়ান হচ্ছে অনেক বেশি স্টেবল, আর 1 0 কিন্তু অতটা স্টেবল হলো না, কারণ প্রথমে 1 তারপরে 0, এবং পরবর্তী দিকটা, শেষের দিকটা, এই জায়গাটাতে কিন্তু শূন্যতা সৃষ্টি হচ্ছে। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে এর জন্মকুণ্ডলিতে দশা লেভেল কি আছে। যদি দশা ঠিকঠাক না থাকে তাহলে এই মানুষটাকে কিন্তু ভীষণ সাবধান হতে হবে, কারণ বয়স বাড়ার সাথে সাথে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায়। স্যার আরেকটা কথা বলছি, ধরুন 3 তো,
এবার 1 2 কারোর যদি 12 নাম্বার হয় বার্থডে, তাহলে তারও তো টোটাল হলো 3। তাহলে সেক্ষেত্রে ওই ডাইভার্সন ব্যাপারটা থাকবে 1 আর 2 এর। ওয়ান আর টু মিলে তিন হলো। তাহলে তার হুম। মধ্যে ক্যারেক্টারিস্টিক্স আমরা ওয়ান এর ক্যারেক্টারিস্টিক্স পাবো, টু এর ক্যারেক্টারিস্টিক্স পাবো, থ্রি এর ক্যারেক্টারিস্টিক্স পাবো। আবার যার হুম। 0 3, তার ক্ষেত্রে কিন্তু আমরা 0 আর 3 এর ক্যারেক্টারিস্টিক্সই পাবো। কিন্তু যেহেতু এখানে থ্রি আছে, থ্রিটা জিরোকে ডমিনেট করবে। থ্রিটা হচ্ছে গিয়ে আলটিমেটলি সাইকিক নাম্বার বা মানে সেক্ষেত্রে 30 আর 03, ওটা এক্স্যাক্টলি ওটা difference 30 হয়। আর 3, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। ঠিক 10 যাই আর হোক, 1 এর যেরকম। মোটামুটি সংখ্যা সম্পর্কে বেসিক একটা ধারণা আমরা পেলাম, একদম সিম্পল বেসিক নলেজ আমরা পেলাম। আজকে আমরা তো আপনাদের প্রশ্ন নেওয়ার কন্ডিশনে নেই, কারণ হচ্ছে গিয়ে আমি এই 1.5 ঘন্টা বকবক করে ক্লান্ত, 1.5 ঘন্টা আপনারা বকবক শুনে শুনে ক্লান্ত। তো এই যে বিষয় অর্থাৎ সংখ্যা, এর ইউটিলাইজেশন, ইমপ্লিমেন্টেশন, কারেকশন, এগুলো প্রত্যেকটাই আমরা শিখবো। তবে তার আগে প্রত্যেকটা সংখ্যাকে খুব ভালো করে চিনতে হবে, এবং পরের দিন অর্থাৎ সোমবার দিন যখন আমরা সংখ্যার ধারণা নেব, তখন আমাদের গ্রহদের কারকত্ব সেটাও আরেকবার পড়া হয়ে যাবে। অর্থাৎ স্যার গ্রহদের আমাদের কি এরপর থেকে মানডে ক্লাস হবে? অর্থাৎ গ্রহদের সম্পর্কে আমাদের যে বেসিক নলেজ, সেটা আমরা আরেকবার জেনে যাব। তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমাদের মানডে করে ক্লাস হবে না, এই মানডেটা স্পেশালি নিউমারোলজিটা কমপ্লিট করার জন্য এই মানডেতে একটা এক্সট্রা ক্লাস দেওয়া হবে। তাতে হচ্ছে গিয়ে নিউমারোলজির বেসটা কমপ্লিট হবে। পরের দিনকে আমরা নিউমারোলজির 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাদের ক্যারেক্টারিস্টিক্স জানবো। তার সঙ্গে সঙ্গে আমাদের যে চিলাডিয়ান এবং পাইথাগোরিয়ান নাম্বার সিস্টেম, এইটা আমরা জানবো। এবং সেইখান থেকে নাম থেকে কি করে মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক এগুলো তৈরি করতে হয়, অর্থাৎ সাইকিক নাম্বার, নেসেসারি নাম্বার, এগুলো কি করে বার করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে কি করে আমরা ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার বার করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা জানবো। স্যার একটা প্রশ্নের স্যার অ্যান্সার দেবেন? শুনি। বলছিলাম যে আমাদের ইন্ডিয়াতে আহমেদাবাদের যে প্লেনটা দুর্ঘটনাগ্রস্ত ক্র্যাশ হয়েছিল, সে প্লেনের নাম্বার ছিল 171। তো এখানে অ্যাডিং করে আসছে 9, 9কে ডিনোট করে হচ্ছে মঙ্গল। ঘটনাটা ঘটেছে 12/6, মানে ওখানেও 9 আসছে। ডেটটা, ইয়ারটাও কিন্তু 2025 9। তো সেক্ষেত্রে কি মঙ্গল মৃত্যুকে ডিনোট করে? মঙ্গল তো মৃত্যুকে রিলেট করেন, কিন্তু এই সংখ্যাটা হচ্ছে গিয়ে দুর্ঘটনা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট এবং হঠাৎ sudden, এই এই ব্যাপারটাকে মঙ্গল ইন্ডিকেট করে। এইটা হচ্ছে গিয়ে একটা কানেক্টর। কিন্তু এই সময় যে গ্রহ সঞ্চার চলছে, এখন যে গ্রহ সঞ্চার চলছে, এটা কিন্তু একটা মারাত্মক গ্রহ সঞ্চার। তো এর পরবর্তীকালে আমরা আহ তো এই বিষয়গুলোতে জানবো, এবং 2025-এ আমাদের আশেপাশেই অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেগুলো কখনোই আমরা আশা করিনি বা হয় না। তার সঙ্গে সঙ্গে মঙ্গল ফায়ারকে ইন্ডিকেট করে, আগুন, অগ্নি, সেটা মঙ্গলের সঙ্গে কানেক্টেড। স্থূলতা মঙ্গলের সঙ্গে কানেক্টেড, আনকন্ট্রোলড মঙ্গলের সঙ্গে কানেক্টেড। এই সমস্ত মিলে হচ্ছে গিয়ে এই ব্যাপারটা হচ্ছে। তবে বৃহস্পতি আরেকটু পাওয়ারফুল হলে পরে, মিথুনের ভেতরের দিকে ঢুকলে পরে কিছুটা বেটারমেন্ট আমরা দেখতে পাবো। কিন্তু স্যার আরেকটা জিনিস, ওইখানে ধরুন একজন বেঁচে গেছে, রমেন বিশ্বাস বলে, যার সিডি নাম্বার ছিল 11A। আর 20 বছর আগে থাইল্যান্ডের সেম ঘটনা, একজন সিঙ্গার, সেও কিন্তু 11A সিটেই বসেছিল এবং সে বেঁচে গিয়েছিল প্লেন ক্র্যাশ থেকে। এইটার কি কারণ হতে পারে? এটার কারণ 11 কোনো একটা ম্যাজিক নাম্বার হয়েছে, সেই 10 নাম্বার জার্সির মতো। তো স্যার এদিক দিয়ে দেখতে গেলে কি সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে? সেপ্টেম্বর মাসটা আমাদের জন্য খুবই ডিস্টার্ব। আরো কয়েকটা দিন আছে, যেমন হচ্ছে 22শে জুন, জুনের 22 তারিখের আশেপাশের দিনগুলো। তো 22শে জুন হচ্ছে গিয়ে মঙ্গলের দৃষ্টি একদম এক্স্যাক্টলি শনির ওপরে পড়বে, মঙ্গলের অষ্টম দৃষ্টি। ঘাতক মঙ্গল, কেতুযুক্ত মঙ্গল, হুম। তার অষ্টম দৃষ্টি পড়বে। এটা একটা খুব বাজে টাইম। এটা মঙ্গল কেতু কানেক্টেড হয়ে রয়েছে, এই সময় কিন্তু যুদ্ধ, ঝামেলা,
এই সমস্ত প্রচুর দেখতে পাওয়া যাবে। স্পেশালি যে দেশগুলো হচ্ছে গিয়ে মিনের সঙ্গে কানেক্টেড, যেমন বাংলাদেশ বা নদীর কাছাকাছি যে দেশগুলো রয়েছে, যারা নদীমাতৃক দেশ রয়েছে, সেখানে বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। আহ আরেকটা ডেট হচ্ছে গিয়ে 22শে জুলাই। 22শে জুলাই মঙ্গল কেতু ক্লোজ কনজাংশন হবে। সেপ্টেম্বর মাসটা তো ভীষণ ডিস্টার্ব হতে চলেছে, সেখানেও হচ্ছে গিয়ে ওই মঙ্গল শনি দৃষ্টি বিনিময় এটা দেখতে পাওয়া যাবে। তারপর আর একটা টাইম আসছে যে সময় মঙ্গল তুলায় থাকবে, সেই সময় মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি থাকবে। এই টাইমগুলো এখন কিন্তু টাফ টাইম। তাই প্রত্যেককেই বলতে হবে যে তোমরা কিন্তু একটু সাবধানতা বজায় রেখে চলো, কারণ রাশিচক্র এখন টোটালি ইমব্যালেন্সড কন্ডিশনে রয়েছে। স্যার, এনি চান্স অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার? না না, ওইসব চান্স নেই। ইয়েস। ঠিক আছে, ওই থ্যাংক ইউ। সমস্ত সমস্ত হয় না। এখন স্যার, মানুষ 7 সংখ্যার কে মধ্যে বাঁচতে কোন চায়। কোন সংখ্যা লুকিয়ে আছে? হ্যাঁ বলুন। 7 সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা লুকিয়ে আছে? সেইভাবে তো কিছু লুকিয়ে থাকে না। সাতের মধ্যে হচ্ছে গিয়ে আমরা যে কম্বাইন করতে চাই, তাহলে 6 আর 1-7 হতে পারে, 077 হতে পারে, 617 হতে পারে, এরকম। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক। সবাইকে শুভরাত্রি, খুব ভালো থাকুন। শুভরাত্রি। ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি। Thanks, sir. শুভরাত্রি স্যার।